মাননীয় উপদেষ্টা আওয়াজ বা আমল করে আমরা এখানে আমাদের এই কাজগুলো আমাদের এই কাজ সদস্য এই কমিটিতে বা এই প্রতিনিধি দলে আছেন আমাদের জামাত ইসলামের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি প্রফেসর গোলাম পরোয়ার, আমার ডান পাশে তিনি সঞ্জয়মান, এরপরে আছে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, এবং আমার ভাই যিনি আছেন জামাত ইসলামী আরেকজন অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান। আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আলোচনা করেছি। রাষ্ট্রের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য কি কি করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করি। আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে দীর্ঘ সময় সংগ্রাম, রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, তাদের নায়করা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব করতে পারব। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করলেন। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন, যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 বছর অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। শুধু হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে ঐকমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। দু একটি দল কোন কোন মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারে নিঃশর্ত ঐকমত্য পোষণ করে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যর্থ হয়। সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে 3 বিচারপতির বেঞ্চ হয়, আপনারা জানেন। অনেক সময় 2 বিচারপতি যদি একমত হয়, সেটা আইন হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন ওই নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐকমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যবদ্ধ পোষণের যে কমিটি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন, আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐক্যমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মটা পরে সরকারি উদ্যোগ নিতে করতে পারে। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মস গুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই যে স্বাভাবিক। আমি প্রায় বলি ইমানের 3 অংশ, এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা আর যে পরিণত করা, এই 3টে হলে ইমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও 3টি অংশ। একটি অংশ ঐক্যমত্যে পৌঁছা, 2 নম্বর হচ্ছে আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা, এর আলোকে কার্যক্রম পরিচালনা করা। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে একটি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছে। আমরা খুব স্পষ্ট বলে আসছি, জুলাই বিপ্লবের পরে আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটা, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটা অর্জন হবে শূন্য, অর্থহীন হয়ে যায়। এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা। আমরা এই ব্যাপারটাকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। 2, বিচার দৃশ্যত উনি বলেছেন যে নির্বাচনের আগে কিছুটা বিচার হয়ে যাবে। আমরা বলেছি অসুবিধা নাই, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে সব বিচার হবে না, কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। 3 নম্বর, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছি। আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরো কিছু দেশ বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নির্নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রস্তুতি হয়েছে, জনগণীয় প্রস্তুতি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘোষণা এবং এতে করে তার নিরপেক্ষতাপূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। 2, আমরা বলেছি যে 5ই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল, ঘোষণা, সেই ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিত হয়নি। সেখানে কতিপয় বিষয়কে প্রাধান্য দিয়েছে, কতিপয় বিষয়কে তারা অ্যাভয়েড করেছে এবং সেটা নিরপেক্ষতা হারিয়েছিল এবং এটা অসম্পূর্ণ। 3, আমরা বলেছি একই দিন বিকালে আরেকটা টেলিভিশন বাছনের নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোন একটা চাপে পড়ে ওই দিনেই থেকে ঘোষণা করতে হবে। কারণ 2টা মেজর ইস্যু, একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, জানতে করেছি, তাহলে সেদিনেই আবার সন্ধ্যায় আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন। এখানে কোন একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা এটা বলছি। 3 নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটি ভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের
রোড ম্যাপ এবং তারিখ ঘোষণা করা। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তর কথা বলি, যেটা বাস্তব, তখন এই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার। এখন উনি আজকে আমাদের সাথে বলেছেন জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা ক্ষতি হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচনে দিয়ে গেছে। আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। আমরা এই জন্য লড়াই করছি, দাবি করছি। আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে। কারণ একটি দলকে অফেন্সিভ করেছে আর আমাদেরকে ডিফেন্সিভ। আমি বলেছি এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে ইস্যুটি, এটা পূর্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে, নির্বাচনের আগে ঠিক করতে হবে। আমরা পিআরের ব্যাপারে কথা বলছি। এখন 31টি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যমত্য কমিশনে রিফর্মস ছিলাম, এর ভিতরে 25টি দল পিআর চায়, যেমন বামপন্থী দলগুলো পিআর চায়, ইসলামী দলগুলো পিআর চায়। তার বাইরেও যে সমস্ত দল আছে, যেমন নুরের দল আছে, এবি পার্টি আছে, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এরা সকলে পিআর। সুতরাং আমরা বলছি পিওর এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটির মানুষকে প্রতিনিধিত্ব করে। আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে, অনেক দল আপার হাউসের পিয়ার চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিয়ার আপার হাউস লোয়ার হাউস, এখানে পার্থক্য, কিন্তু পিয়ার সকলে আমরা চাই। সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায়, এই একটি কারণে। আর গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসা, দিতে নেওয়া, মানে কালো টাকার প্রভাব, দিনের ভোট রাজ্য হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। না হলে আগের মতোই কেন্দ্র দখলে যেতে, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন দিতে। সুতরাং এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকা বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না। আমরা বলছি যে এই বিষয়ে যদি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে, ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে। কারণ দুটো পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল যেটা আমরা করছি, আর একটা আমরা পিয়ার পদ্ধতি। তো দুটা পদ্ধতি মাঠে আছে, তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতো, এটা নিয়ে তো একটা ঐক্যবদ্ধ হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে। এখন আমরা মেজরিটি পিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোন একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনের ট্রেন যদি চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়াটা একটু সংকুচিত হয়ে যাবে, কষ্টবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিশত করে ফেলতে পারি, যে ট্রেন ছাড়ে দিচ্ছে আমাদের। আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবে করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলো সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আরো অসংখ্য কথা বলছি। আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরের উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, তাকে
পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল সেটা ভিন্ন কথা, লক্ষ্য করে যেভাবে হামলা করেছে এটা তো ন্যাক্কারজনক বললে কাভার হয় না, দুঃখজনক বললে কাভার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাভার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা ঘটছে, আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাই এটা বলেছেন যে থাকলে ভালো হয়। আমরা এই জন্য বলছি যে এই যে লক্ষণটি, যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগে পরিস্থিতি খোলাতে আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন, পঞ্চাশ ছেড়ে ফেলবে, জিজ্ঞাসাকে ফেলবে, তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিজ্ঞাসা একটাই, দুইটা হইলে না একটা কাটলে আরেকটা পাবে, একটা যে জিব্বা হিটা কাটা ফেললে এখন পেছন তো খাইতেও পারবে না, কথা বলতে পারবে না। আমার আজকে বলে আসছি যে আপনার এই দেশে এরকম কথা হয়, পরিচিত লোকের কথা বলে আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিন, দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই, এতে কোনো সমস্যার সমাধান হবে না। কথা পরিষ্কার, শফিউল সাহেব বক্তৃতার সবসময় বলতো কথা পরিষ্কার, ঠিক আছে? আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে। অনেকে বলে কর্মীরা কথা শুনে না, শুনলে তাহলে বাঁধবেন, যে কথা আরো কথা আছে আজকে সব বলবো না, কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে। আমরা বলেছি যে আগে একদল বাস স্ট্যান্ড দখলে দিচ্ছে, এখন আরেক দল বাস স্ট্যান্ড দখল করছে। দল বললো না, একটা গ্রুপ, দল বলি তো পুরো দল বুঝা, একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতো, এখন আরেকটা গ্রুপ চাঁদাবাজি করতে। তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি। এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান দায়িত্ব। তো যে সরকার একটা বাস সিস্টেম ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আর সেরকম একটি পরিবেশে সকল রাজনৈতিক দল ফেসিবাদ ছাড়া আমরা উচ্চমুখভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত। যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট বলি, কোন নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না। এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে। আর যদি সেরকম একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে যার যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। আমরা আরেকটা কথা বলেছি যে এই সরকার মনে হয় যেন হাত পা ছেড়ে দিচ্ছে। এই হাত পা ছেড়ে দিলে তো ওদের আরো সুযোগ পাবে। আমরা বলছি আপনি এতদিন যা ছিলেন এখন হচ্ছে সবচেয়ে বেশি কঠোর এবং শক্তিশালী প্রমাণের বিষয়, কারণ নির্বাচন মতো বড় কাজটা আপনার করতে হবে। ষড়যন্ত্রকারী যদি বুঝে যে আপনার এমন কোনো স্টিকার দেশের উপর নাই তাহলে ওরা আরো বেশি পাবে। আর এই লক্ষ্যে আমরা একটা পয়েন্ট দিয়ে বলেছি যে সমস্ত সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বুথ
সিভিলিয়ান পুলিশ তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকে সেই প্রশাসনে নিয়ে আসতে হবে। মৌলিকভাবে এই কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে ওনার কাছে তুলে ধরেছি। উনি বলেছেন, উনি মনোযোগ শুনেছেন এবং এই ব্যাপারে উনি ওনার ভূমিকা পালন করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।